কথাটা হচ্ছে আমি ঠাকুর ভাইয়ের সাথে একমত, এবং আমি যে মতামতটা এখন দিব এটা হচ্ছে ফজলুল সাহেব বিএনপির কোনো কর্মী বা বিএনপির কোনো নেতা বা একজন নমিনেটেড পার্সন এই হিসাবে দিব না। আমি ফজলুর রহমান সাহেব নিজেকে সবসময় একটা আইডেন্টিক্যাল করতে চাচ্ছেন, ওনার একটা নিজস্ব এজেন্ডা আছে, এবং সেই নিজস্ব এজেন্ডার জন্যে যেমন আমি সেদিন কোর্টে বসেছিলাম, আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনার লয়ার হওয়ার জন্য আমাদের একজন বর্ষিয়ান সিনিয়র লয়ার জেডাই খান পান্না দরখাস্ত করেছিলেন। জেডাই খান পান্না খুব ভালো মতো জানতেন যে একটা ফিজিটিভ ডিড নট হ্যাভ এনি রাইটস, তিনি ডিফেন্স কাউন্সিল হতে পারতেন, যেটা আজকে হয়েছেন সেক্ষেত্রে তখনও কিন্তু ডিফেন্স কাউন্সিল হিসাবে দরখাস্ত করলে হতে পারতেন, কিন্তু পার্টিকুলারলি যে ফিজিটিভ তার পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। তো জেনে শুনে যখন করবেন তখন বোঝা যাবে যে আপনার কি, আপনার মনটা পরিষ্কার না। ইকুইটিতে একটা বলে, ইফ ইউ ডিড নট কাম উইথ ক্লিন হ্যান্ড ল উইল নট অ্যাসিস্ট ইউ। ঠিক সেরকম আপনি যদি ক্লিন হ্যান্ডে না আসেন, তখন আমি বলছিলাম আমার একটা কথা, জেডাই খান পান্না সাহেব জাসদ করতেন। সো জাসদের এত লোককে 72 থেকে 75 সাল পর্যন্ত 22,000 লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে, এবং এই রেকর্ডের সাধারণ শিকদারকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে ওনার উচিত বরং সেই সময়ের এই ভিকটিম পরিবারগুলোর পক্ষে মামলা ফাইল করা, যাতে এইটাও তো মানবাধিকার লঙ্ঘন এবং এটাও ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। কোর্টের কথা বলতেছিলাম এখানে, উনি, আমি বসে আছি, উনি করলেন কি, পান্না সাহেবকে খোঁচা দিলেন। দিলে আজকাল তো অনেকে টকশোতে আপনার বিরুদ্ধে বলে, এরা সব ভুলে গেছে যে আমরা এখনো মরে যাইনি। কথা হচ্ছে যে আপনি একটা কথা বলবেন, কেন বলবেন? আপনার রাইট টু আপিল আছে। শেখ হাসিনার যদি বিচার, এটা কে না চায়? আপনি যে দল মত যে মুক্তিযুদ্ধের সময়কার থেকে আজকে আপনি সেটা যেই বলেন, আজকে যে ব্রুটালিটি হয়েছে, যে আজকে যে হত্যাকাণ্ড হয়েছে শিশু থেকে সব কিছু, সেটা তো আপনি পানিশমেন্ট কে না চাবেন? উনি যদি বলেন তার পানিশমেন্ট কোথায় করতে হবে, তাহলে আজকে কেন উনি এই কথা বললেন? যখন 2009 সালে এই বিচারটা শুরু হলো তখন কেন উনি বললেন না যে এই স্কাইপি কেলেঙ্কারির পরে, যখন একজন জাজেস বলতেছে আইনমন্ত্রী আমাকে নির্দেশ দিচ্ছে একটা রায় লাগবে, তখন কেন তিনি এই কথা বললেন না? যেমন আবার আরও একটা দুঃখজনক, আমরা আজকে যখন কথা বলতেছি আপনি হয়তো জানেন যে গতকালকে ইংল্যান্ডের হাইকোর্ট মঈনুদ্দিন সাহেবকে ক্ষতিপূরণ দিয়েছেন, কারণ তাকে তার বিরুদ্ধে একটা চার্জ নিয়ে আসা হয়েছিল যুদ্ধ অপরাধী, যেটা আজকে প্রমাণ হয়েছে সে যুদ্ধ অপরাধী না। তাহলে আপনাকে তো, আমি যদি এখন এটার ভিন্নতা থাকতে পারে, আমাকে কি করতে হবে যে না, এই আইন, এই রায়টাকে সম্মানের সহিত আমি মেনে নিতে পারছি না, আমি আপিল করব। বাট আমি যে বলতে পারবো না যে ইংল্যান্ডের হাইকোর্ট এটা কোনো কোর্টই না, যে আইনের দ্বারা করছে এটা, এই আইনের দ্বারা, তাহলে হবে কি ওখানে যত ধরনের বিচার হবে আপনি সব বিচারকে প্রশ্নবিদ্ধ করবেন। তো উনি কি এজেন্ডা নিয়ে এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে? তাহলে তার নিশ্চয়ই একটা এজেন্ডা আছে। আর এই এজেন্ডা কি? তাহলে সে বিএনপির মধ্যে থেকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন, তিনি ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে, কারণ শশী থারুররা ওপারে যে কথা বলতেছেন, এপারে আমরা দেখতেছি ফজলুল সাহেব সে কথা বলতেছেন। এটা আমার সময় শেষ করে আপনার সাথে আপনি বলেন, আমাকে আমার কথা বলতে দেন, কারণ একটা একটা করে আমি আপনার সব দেখাচ্ছি। ফজলুল হক সাহেব নেভার ওন দিস কান্ট্রি, উনি এই দেশে ডিস্টেবিলাইজড হোক সেজন্য সে সবসময় একটা চেষ্টা করে যাচ্ছে, তার একটা না, তার এরকম শয় শয়, সেজন্য বিএনপি তাকে শোকজপন্থ করেছিল, সে শোকজপন্থ উইথড্র করছে। সো দ্যাট ইজ অ্যান অ্যাপারেন্ট প্রুফ যে এই ভদ্রলোক দেশে একটা ডিস্টেবিলাইজ চাচ্ছে। আমরা যে স্বাধীনতার যে মানে প্রাণ শক্তিকে ধারণ করি সেটা কি? একটা নতুন বাংলাদেশ, একটা স্টেবিলাইজ বাংলাদেশ। এবং আপনার আজকের এই দেখেন, ঘৃণার রাজনীতি ছেড়ে আমাদেরকে কিসের রাজনীতিতে আসতে হবে? একটা কনসেনসাসের রাজনীতি আসতে হবে, যেটা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র। কথার প্রসঙ্গে প্রথমে বললাম তুলি বিষয় নিয়ে, যে হ্যারাসমেন্ট করার রাজনীতি থেকে সরে আসতে হবে, এবং বিনা কারণে আপনি একজনকে এটা স্টিরিওটাইপিং করতে পারেন না। আমি এখানে এসে এইটা শুনলাম যে তুলির বিরুদ্ধে মামলা করেছে। প্রথম জিনিস হচ্ছে, পলিটিক্যাল স্টেটমেন্টের এগেনস্টে মামলা হওয়া উচিত না। পলিটিক্যাল স্টেটমেন্ট মানে আমরা যেটাকে বলি, ধরেন পল্টন মাঠে আমরা অনেক কিছু বলি, অনেক আবেগতাড়িত অনেক কথা বলি, সেটাকে আপনি মামলা বা কোর্টের দোরগড়ায় পর্যন্ত নিয়ে যাবেন, কারণ এই মামলাগুলো টিকবে না। সো কেউ যদি এটাকে একটা রাজনৈতিক, কি বলবো আপনাকে, রাজনৈতিক কোনো অ্যাডভান্সের কারণে, কিছু সুবিধা লাভের কারণে করে, তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্যটা ভালো না। সো আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এখানে যতটুকু শুনলাম এনসিপির কেউ নাকি করেছে, না কে করেছে
সো আই ডিড নট নো অ্যাবাউট দ্যাট ওয়ান, বাট যদি কেউ করে থাকে এটা অবশ্যই নিন্দনীয়। যেমন এর আগে আমি বলেছিলাম যে একজন অধ্যাপিকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। তখন আমি পার্সোনালি বলেছিলাম যে না, টক শোতে যদি এরকম করেন তাহলে তো বাক স্বাধীনতাটা বন্ধ হয়ে যাবে। আপনার যদি কোনো গ্রিভান্স থাকে আপনি তার কাছে চিঠি দিয়ে বলেন যে এই জিনিসটা এটা সত্য না, ভবিষ্যতে আপনি বলবেন না। কিন্তু মানুষের বাক স্বাধীনতা হরণ করার জন্যে যেটা গত 15 বছর শেখ হাসিনা করছে, সে একই জিনিস যদি পুনরাবৃত্তি হয় তাহলে তো আমাদের এই গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এই বিপ্লবকে একটু ম্লান করার একটা অপচেষ্টা চলবে। এবং অবশ্যই ইলেকশনের আগে এই ধরনের কাজগুলো করা থেকে আমাদের বিরত থাকা উচিত।